This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে নয়া তথ্য। শুধু ডিআইবি অফিসের পুলিশ কর্মীদের একাংশই নয়, পাসপোর্ট জালিয়াতিতে যোগ রয়েছে রিজিওনাল পাসপোর্ট অফিসের একাংশেরও। আর এই বিষয়ে আমরা কথা বলবো সুপ্রিয় গুহ আমাদের রিপোর্টারের সঙ্গে। সুপ্রিয়, কিভাবে রিজিওনাল পাসপোর্ট অফিসের লোকজন এর সঙ্গে জড়িত রয়েছে? লিমা, দেখো, তদন্তকারীরা কিন্তু এখন সেই আশঙ্কাই করছেন বা তেমনটাই কিন্তু তথ্য তাদের হাতে উঠে এসছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তার কারণ, কোনো আবেদনকারী যখন পাসপোর্টের জন্য আবেদন করেন, তার যে সমস্ত নথিপত্র সেগুলো প্রথমে পাসপোর্ট সেবা কেন্দ্র যেখান থেকে তিনি আবেদন করছেন সেখানে প্রথমটায় সেই সমস্ত নথিপত্র যাচাই করা হয় এবং সেই নথিপত্র যাচাইয়ের পর সেগুলো চলে যায় পাসপোর্ট অফিসে। সেখানে পরপর 2 দফাতে ভেরিফিকেশন হয় এবং সেই পরীক্ষার পর নথি আপলোড হয় পোর্টালে। এরপর আরপিও বা রিজিওনাল পাসপোর্ট অফিস যেটা রয়েছে সেখানে ভেরিফিকেশন করে পাঠানো হয় পুলিশ ভেরিফিকেশনের পরে, এবং সেই তথ্য আসার পরেই কিন্তু একেবারে চূড়ান্তভাবে যে পোর্টাল রয়েছে সেখানে আবেদনকারীর যাবতীয় যা তথ্য বা নথিপত্র সেগুলো কিন্তু আপলোড করা হয়। এবং তদন্তকারীদের যেটা অনুমান যে এই যে যাচাইয়ের যে পরপর যে ধাপগুলো রয়েছে এই ধাপের মাঝেই কিন্তু তথ্য যাচাই করার ক্ষেত্রেই কিন্তু কারসাজি হয়েছে এবং তার সঙ্গে রিজিওনাল পাসপোর্ট অফিসের কর্মীদের একাংশের ইনভলভমেন্ট থাকার আশঙ্কা তারা করছেন এবং টাকার বিনিময়ে এই সমস্ত তথ্য আপলোড করার ক্ষেত্রে যে কারসাজি করা হয়েছে এমনই অনুমান করছেন তারা। আর সেই জায়গা থেকে সেই সমস্ত তথ্য যাচাই করার জন্যই কিন্তু বিগত কয়েক মাসের আরপি অর্থাৎ রিজিওনাল পাসপোর্ট অফিসের যে সমস্ত তথ্য বা কত আবেদনকারী আবেদন করেছেন তাদের নথিপত্র কিভাবে যাচাই করা হয়েছে এই সমস্ত দিক কিন্তু তারা ইতিমধ্যেই খতিয়ে দেখার কাজ শুরু করেছে। তাতে যেটা বলা যেতে পারে যে ডিআইবির অফিসারদের পাশাপাশি এবার রিজিওনাল পাসপোর্ট অফিসের বেশ কিছু অফিসার বা কর্মী তারাও কিন্তু এবার এই কলকাতা পুলিশের গোয়েন্দাদের নজরে রয়েছে এই পাসপোর্ট জালিয়াতি চক্রের তদন্তে। বুঝতে পারলাম সুপ্রিয়, ধন্যবাদ। একটা পাসপোর্ট করাতে গেলে আমাদের কত ঝুঁকি না পোহাতে হয় বলুন, অথচ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চুটকিতেই পাসপোর্ট বানিয়ে দিত সমরেশ গ্যাং। লোক ধরে আনা থেকে জাল মার্কশিট, ভোটার কার্ড বানানো, সবার জন্য আলাদা শাখা খুলে এজেন্ট নিয়োগ করেছিল সমরেশ। শুধু তাই নয়, কিভাবে বাংলাদেশের নাগরিকদের সে ভারতে ঢোকাতো তা শুনলেও আপনি চমকে যাবেন। পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম পান্ডা সমরেশ বিশ্বাসের কুকীর্তিতে তাজ্জব গোয়েন্দারা। তাদের হাতে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। সূত্রের খবর, সমরেশ বিশ্বাসের জাল পাসপোর্ট তৈরির নেটওয়ার্কের মধ্যে ছিল বেশ কয়েকটি আলাদা আলাদা উইং। যেসব বাংলাদেশি বিদেশে যেতে চায় তাদের খোঁজ করার জন্য ছিল এজেন্ট। ভুয়ো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জোগাড় করার জন্য আবার আলাদা এজেন্ট। পঞ্চায়েত এলাকার ঠিকানা ব্যবহার করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বের করা হতো। জাল আধার ও ভোটার কার্ড তৈরির জন্য আলাদা এজেন্ট। বাংলাদেশিদের আসল নাম বদলে নতুন নামে জাল আধার ও ভোটার কার্ড তৈরি, ভুয়ো বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, মার্কশিট তৈরির জন্য আবার আলাদা এজেন্ট। শুধু জাল ভারতীয় পাসপোর্ট তৈরি করাই নয়, বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে ঢোকানো ছিল সমরেশের বা হাতের খেল। তদন্তকারীদের সূত্রের খবর, অনুপ্রবেশের জন্য প্রথমে কিছু টাকা আগাম হিসেবে নেওয়া হতো। সমরেশের যে নির্দিষ্ট উইং রয়েছে সেই সমস্ত উইংয়ের সদস্যরা সকলের নজর এড়িয়ে অবৈধভাবে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত সেই সীমান্ত পার করে নাগরিকদের নিয়ে চলে আসতো ভারতে, এবং তারপর তাদের থাকার জন্যও সেফ শেল্টারের ব্যবস্থা করে দেওয়া হতো বলেও অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা। এরপরই ওই বাংলাদেশের নাগরিকদের নাম বদলে নতুন নামে এক এক করে তৈরি হতো জাল ভারতীয় নথি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এত কাজ করা সম্ভব? পাসপোর্ট পাওয়ার পেছনে তো পুলিশের একটা এসবি বা আইবির, কলকাতায় এসবি, বাংলায় আইবি, তাদের সমস্ত ভেরিফিকেশনের প্রয়োজন হয়। তারা কি করছে? শুধু অর্থের বিনিময়ে আমি আমার মাতৃভূমি, আমার রাষ্ট্র, আমার দেশ, আমার দেশ ও মাতাকে আমি বিপন্ন করে দিচ্ছি। অবৈধ লোক ঢুকছে কি করে, সেটা পশ্চিমবঙ্গেই ঢুকুক বা ত্রিপুরায় ঢুকুক, সেটা তো বিজেপির কেন্দ্রীয় সরকারের অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের বিএসএফ সীমান্ত পাহারা দিচ্ছে। সীমান্ত তো পশ্চিমবঙ্গ পুলিশ পাহারা দেয় না, তো ঢুকছে কি করে? আগে বিজেপির নেতারা এই কৈফিয়তটা দিন যে বিএসএফ থাকাকালীন ঢুকছে কি করে। জাল পাসপোর্ট তৈরির তদন্তে গোয়েন্দাদের নজরে সমরেশের স্ত্রী রেখা বিশ্বাসের গতিবিধিও। সূত্রের খবর, সমরেশের স্ত্রী রেখা যোগ পাসপোর্ট জালিয়াতিতে কুরিয়ার হিসেবে কাজ করতেন রেখা।
বসিরহাট, বনগাঁ সহ একাধিক পাসপোর্ট সেবা কেন্দ্রে অবাধ যাতায়াত ছিল রেখার। সমরেশের কথা মতো বিভিন্ন জায়গায় নথি পৌঁছে দেওয়া থেকে পাসপোর্ট ডেলিভারির মতন কাজ চালাতেন রেখা। সমরেশ গ্যাংয়ের হাত ধরে সম্প্রতি কত বাংলাদেশি ভারতে ঢুকেছে, তারা এখন কোথায় তা খুঁজে পেতে মরিয়া লালবাজারের গোয়েন্দারা। ক্যামেরা চাঁদ মিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। অনুপ্রবেশের দায় নিতে হবে কেন্দ্রকেই, দেশের স্বার্থ সুনিশ্চিত করতে দায়িত্ব পালন করুন শাহ, দাবি ফিরহাদ হাকিমের। বিএসএফকে আরো ঢেলে সাজানোর দাবি তৃণমূল কংগ্রেসের। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত সাহেবকে যে তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন। যে সংবিধান বাবা অমৃত সাহেবের নেতৃত্বে হয়েছে সেই সংবিধান অনুযায়ী আপনার যে দায়িত্ব, অর্থাৎ ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাস ওভার না করে যায়। ঠিক যে পাশের দেশ বাংলাদেশ থেকে এরা আসছে, এটা যাতে কোনো দেশ থেকে না আসে, পাস ওভার না হয়, সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফকে আরও বেশি জোরদার করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন এটা বলা ভুল। আমরা এই মুহূর্তে শুনছিলাম ফিরহাদ হাকিমের বক্তব্য, যেখানে তিনি বলছেন অমিত শাহকে দেশের স্বার্থ সুনিশ্চিত করতে দায়িত্ব পালন করুন। বিজেপি কি ভাবছে জানার চেষ্টা করব এই মুহূর্তে। আমরা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাবো। ফিরহাদ হাকিম বলেছেন অনুপ্রবেশের দায় কেন্দ্রকে নিতে হবে, দেশের স্বার্থ সুনিশ্চিত করতে দায়িত্ব পালন করতে হবে অমিত শাহকে। আপনি কি বলবেন? অনুপ্রবেশের দায় কেন্দ্রকে নিতে হবে, কিন্তু এই মিথ্যে ফেক ভোটার কার্ড, ফেক আধার কার্ড, ফেক রেশন কার্ড বানিয়ে দেওয়ার দায় কে নেবে? পশ্চিমবঙ্গের 2200 কিলোমিটার ইন্দো বাংলাদেশ বর্ডারের 2200 কিলোমিটার বর্ডারের 500 কিলোমিটার এখনো বেড়া দেওয়া সম্ভব হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। 72টি বর্ডার আউটপোস্টের জন্য জমি চেয়ে গত 27 নভেম্বর যেদিন অমিত শাহজি কলকাতায় এসেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব শ্রী গোবিন্দ মোহন কলকাতায় এসে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করে গিয়ে হাত জোর করে বলে গেছেন যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে ভয়ঙ্কর ভাবে জঙ্গিরা এদিকে চলে আসতে পারে, ইনফিল্ট্রেশন হতে পারে, যেভাবে খাগড়াগড়ের সময় হয়েছিল। তো যে জমিগুলোর ব্যবস্থা করুন। গত 13 বছর ধরে 1 ছটাক জমি বিএসএফ এর জন্য পাওয়া যায়নি। 50 কিলোমিটার বিএসএফ যাতে রেড করতে পারে, তল্লাশি চালাতে পারে, তার জন্য বাধা কে দিয়েছিল? বিএসএফ কে কথায় কথায় বিএসএফ এর বিরোধিতা করা কে বলছিল? তো একটা কেন্দ্রীয় বাহিনী যদি দায়িত্ব পালন করতে হয় রাজ্যের মধ্যে, তা তো রাজ্যের সহযোগিতা প্রয়োজন। এখানে আমি সারাক্ষণ বিএসএফ কে গাল পারবো আর অমিত শাহকে দায়িত্ব পালনের কথা বলবো, আর একবার কেউ ঢুকে গেলে তাকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে রেশন কার্ড, আধার কার্ড, পাসপোর্ট বানিয়ে দেবো। আরো সবচেয়ে লজ্জার বিষয়, কোন জঙ্গি যদি এদিকে ঢুকে স্লিপার সেল হিসেবে কাজ করে, কেন আসাম পুলিশের এসটিএফ কে এসে এদিকে অ্যারেস্ট করতে হচ্ছে আনসারুল বাংলা এবিটির জঙ্গিদের? এবিটির জঙ্গি মানে দে আর লিঙ্ক টু আল কায়দা। বুঝতে পারছি, আপনার বক্তব্য পরিষ্কার জগন্নাথ বাবু, আপনাকে ধন্যবাদ।